জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এবং আজ আমাদের আলোচনার বিষয় গরমে কিডনির যত্ন। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কিডনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করুন 982405 নাম্বারে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজ গরমে কিডনির যত্ন নিয়ে কথা বলবো এবং গরমকাল আসলে কিন্তু স্যার ডিহাইড্রেশনের সমস্যা হোক বা হচ্ছে এই যে অতিরিক্ত ঘাম হওয়া, এতে করে যে রোগগুলো হয় সেগুলো সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো প্রথমে কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে যে গরমকালে আসলে কিডনির কি কি সমস্যা হতে পারে এবং পানি কতটুকু খাবো যাতে ডিহাইড্রেশন না হয়? হ্যাঁ, ধন্যবাদ। এখন আমরা তো একটু যেটা বলি যে পানি যেটা আমরা খাই সেটা ইউনিটটা হতে হবে 1.5 থেকে 2 লিটার। অর্থাৎ আমরা যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস এবং অল দ্য ড্রাগস সব কিছুর এন্ড প্রোডাক্ট মানে মেটাবলিজম হওয়ার যে খারাপ জিনিসটা সেটা পেশাব দিয়ে বেরোতে হবে। তাহলে এই পেশাবের যেটা বলা হয় 1.5 থেকে 2 লিটার যদি পেশাব হয় অর্থাৎ 1.5 কেজিতে 2 কেজি হলে এই জিনিসগুলি বের হয়ে যাবে, তা আমার কিডনিটা ফ্রেশ থাকবে। সেই সুবাদে আমরা বলি যে 2.5 লিটার থেকে 3 লিটার আপনার পানি খেতে হবে। এখন এই যে গরমকালে যদি আপনি পানি যদি কম খান তাহলে ডিহাইড্রেশন হলে আপনি কিন্তু কিডনিটা অ্যাবজর্ব করে নেয় পানিটা। অর্থাৎ আমি অনেক সময় বলি যে রোজার সময় যেটা হয় যে আপনি বিকালের সময় যখন পেশাব করেন হলুদ হয়, পেশাব কম হয়, অর্থাৎ কনসেন্ট্রেটিং পাওয়ার এবং কিডনিটা অ্যাবজর্পশন করে নিচ্ছে। সেই সুবাদে আপনি যদি পানি কম খান তাহলে কিন্তু এই ডিহাইড্রেশনের জন্য পেশাব কম হবে। সেটা হলে আপনি ডিহাইড্রেশন হতে পারে। আরেকটা হলো যে এটা যদি গরমের জন্য যদি রোদে থাকেন, একটা হলো পানি বের হয় সাথে সাথে লবণও বের হয়ে যায় এই যে সোয়েটিং হওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনি ডিহাইড্রেশন হলে তখন আপনার পেশাবের পরিমাণ আরও কমে যায় এবং পেশাবের পরিমাণ যদি কমে যায় আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে। একটা 2 নম্বর হলো মেয়েদের যে এই যে ডিহাইড্রেশন থাকে, পানি কম খান, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন যেটা হয়, পানিটা খেলে পেশাবের ভিতরে যে জীবাণু থাকে বের হয়ে যায়, সেই জিনিসটা বের হতে পারে না, ইউটিআই ইনফেকশনটা বেশি হতে পারে। আরও তো যারা ভার্নারেবল, যাদের স্কিনের রোগ আছে অথবা চর্মরোগ আছে, তারাও ড্রাই স্কিন ডিহাইড্রেশনের জন্য অনেক সময় ব্লাড প্রেশারও কমে যায়। সেই ক্ষেত্রে কিন্তু কিডনিরও সমস্যা হঠাৎ করে অনেক দিন যদি এরকম থাকে তাহলে আপনার কিডনির ফাংশনটাও কিন্তু ইম্প্যায়ার্ড হয়, ইউরিয়া বেড়ে যায়, ক্রিয়াটিনটা বেড়ে যায় এবং আপনি একটা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে পারেন। সেই ক্ষেত্রে পানিটা ঠিক খেতে হবে এবং যারা রোদে কাজ করে এবং সেই সাথে পানির সাথে একটু লবণ মিশিয়ে খেলে আরও ভালো হবে, কারণ রিপ্লেসমেন্টটা শুধু পানি না, লবণেরও রিপ্লেসমেন্ট করতে হবে। এবং যদি এটা একই জিনিস, ডায়রিয়া ভমিটিংয়ের সময় কিন্তু আমরা একই জিনিস বলি যে শুধু পানি না, এর সাথে সল্টও রিপ্লেসমেন্ট করতে হবে। তাইলে আপনার যে যথার্থ চিকিৎসাটা হবে, যথার্থ রুগীটা সুস্থ ফিল করবে। আচ্ছা স্যার, এই যে এই সময়টাতে তো দেখা যায় আমাদের দেশে হচ্ছে নানান জায়গায় লেবুর শরবত, নানা ধরনের পানীয় পাওয়া যায় এবং ডাব, এই ধরনের জিনিস খেলে কি কিডনির কোনো ক্ষতি হতে পারে নাকি? কিডনির ক্ষতি না, আমি একটু বলি যে আপনি যদি ডাব খান, ডাবটা তো একটা কনসিল জিনিস, আপনি খুলে দিলে খেলেন, কিন্তু ওভার দ্য এই যে রাস্তায় ফুটপাতে যেটা দেখেন ওরা খোলা ধুলাবালির ভিতরে করতেছে, লেবু দিচ্ছে, ওখানে যদি জীবাণুতে আপনি গ্যাস্ট্রাইটিস হতে পারে। আদারওয়াইজ আপনি বাসায় আমি রিক্সাওয়ালাদের অনেক সময় বলি যে তোমরা পানি আনো, একটু লবণ দাও, একটু লেবু দাও, নিজেই খাও। এই যে রাস্তার ভিতরে যে ধুলাবালি আছে ওইখান থেকে যদি খাও তাহলে গ্যাস্ট্রাইটিস হতে পারে। শুধু গ্যাস্ট্রাইটিস না, জন্ডিস জাতীয় জিনিস যতগুলো সব ইনফেকশন সেগুলি হতে পারে। বাট এগুলি খাওয়া তো ভালো হলো একটা হলো রিপ্লেসমেন্ট অফ ওয়াটার অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ দ্য সল্ট, এবং একটু লবণ পানি দিলে একটু এটা একটা মানে খাওয়াটা আরো মানে ডিহাইড্রেশনটা কিন্তু এখানে মেইনটেইন হচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। আরেকটা কথা যে গরমকালে যারা অতিরিক্ত ঘামান অনেক সময় দেখা যায় যে তারা হচ্ছে বেশি বেশি স্যালাইন খান, একদিনে হচ্ছে 3-4টা স্যালাইন খেয়ে ফেলছেন। তো আবার আমাদের দেশে এখন পর্যন্ত অনেকে জানেন না যে নরমাল স্যালাইন আসলে কিভাবে বানাতে হয়। তো এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি। এটা হলো যে আপনার স্যালাইন আমাদের বাধা নাই, খেতে পারেন, কিন্তু আপনি যদি বেশি খান, বেশি খেলে হবে কি আপনার লবণের পরিমাণ ব্লাডে বেশি বেড়ে যাবে। সেটা দুইটা ক্ষতিকারক, একটা হলো আপনার ব্লাড প্রেশারের জন্য ক্ষতিকারক, আরেকটা হলো বেশি সল্ট যদি থাকে আপনার শরীরে পানিও আসতে পারে। তো সেই ক্ষেত্রে পরিমিত খেতে হবে, আপনার যতটুক দরকার ততটুক খেলেই ভালো। এবং
সল্ট মানে যদি ডায়রিয়া ভমিটিং না থাকে তাহলে একটা দুইটা আপনার ওআরএস খেলেই তো যথেষ্ট। আর যদি বেশি লস হয় তাহলে বেশি খেতে পারে। আর রিপ্লেসমেন্ট যেভাবে করার দরকার, যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয় তখন ডাক্তারের পরামর্শ নিয়ে করা উচিত। আচ্ছা, গরমকালে আরেকটা জিনিস দেখা যায় ইউরিন বার্নিং সেন্সেশন যেটাকে বলে, অথবা প্রস্রাবে যে জ্বালা পোড়ার বিষয়টা, এটা একটু বেড়ে যায়। এটার কারণ কি? এটার কারণ হলো কি যে যদি শরীরে ডিহাইড্রেশন থাকে তাহলে ইউরিন কনসেন্ট্রেট ইউরিন হয়, অর্থাৎ কিডনি ফিল্টার করে না, মানে অ্যাবজর্পশন করে না বেশি। আমি একটা উদাহরণ দিই যে 24 ঘন্টায় আপনার 180 লিটার ফিল্টার হয় সাকনিতে, মানে কিডনিটা রক্তটা পরিশোধিত হয়, এবং 180 লিটার 1.5 থেকে 2 লিটার পেশাব হয়, বাকিটা আবার অ্যাবজর্পশন হয়ে যায়। এখন আপনি যদি ডিহাইড্রেশন থাকে তখন এই পানির পরিমাণটা কমে যায়, কমে গেলে ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়। কনসেন্ট্রেট হলে যখন পেশাবের রাস্তা দিয়ে বের হয় তখন ডিসকমফোর্ট, অনেক সময় জ্বালা পড়া বলে, অথবা বলে যে আমার ডিসকমফোর্ট ফিল করে, সেই জিনিসটা। কাজে ডাইলিউট ইউরিন যদি হয় তাহলে এই জ্বালা পড়াটা করে না। এটা কিন্তু ইনফেকশন ছাড়াও কিন্তু ডিজিজের ফ্রিকোয়েন্সি সিন্ড্রোম, বারে বারে পেশাব হচ্ছে অথবা জ্বালা পড়া করছে, সেটা কিন্তু উইদাউট এনি ইনফেকশন, মানে উইদাউট জীবাণু ছাড়াও এটা হতে পারে। আমরা বলি বারে বারে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ডিজিউরিয়া মানে জ্বালা পড়া, ডিজিউরিয়া ফ্রিকোয়েন্সি সিন্ড্রোম। অফকোর্স ডিজিউরিয়া ফ্রিকোয়েন্সি ইউটিএ তো হবে, কিন্তু এই ক্ষেত্রে এরকম ডিহাইড্রেটেড কন্ডিশনে এরকম দেখা যেতে পারে। আচ্ছা স্যার, এই বিষয়ে আরও আলোচনা আছে, তবে এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছে, এরপর আবারও ফিরবো। দর্শক, সময় হচ্ছে ডক্টর সনকলে একটি বিরতির পর আবারও ফিরছি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা গরমকালে কিডনির যত্ন নিয়ে কথা বলছি, এবং এই বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, যিনি প্রাক্তন পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি থেকে। স্যার, আমরা একটু আগেই এই বিষয় নিয়ে অনেকগুলো আলোচনা করছিলাম। আর একটা খুব সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকে বলে থাকে, নিশ্চয়ই আপনাকে বলেছে অনেক রোগী, যে প্রস্রাবে অনেক বেশি ফেনা হচ্ছে, সাদা সাদা ফেনা অতিরিক্ত হচ্ছে, অথবা প্রস্রাবের রং বেশি গাঢ় অথবা সাদা হয়ে থাকতে পারে। এটার কারণ কি এবং প্রতিরোধটা কি? প্রথমে পেশাবের রংটা অনেকেই বলেন যে আমার পেশাবের, আসলে পেশার রংটা একটু হলুদ বর্ণের হয়। কারণ হলো আমি একটু আগে যেটা বলতেছিলাম, যে আমরা যা খাবার খাই সেই জিনিসটা কিন্তু পেশাবের ভিতর দিয়ে বেরোয়। কারণ পেশাবের ভিতরে এটা একটু দুর্গন্ধ হবে, পাঞ্জি স্মেল, এবং এটা একটু কালারটা একটু হলুদ হবে। এখন এই কালার যদি বেশি চেঞ্জ হয়, আমি যদি আপনি আর একটু বিশদভাবে বলতে চাই, এখন কালার চেঞ্জ কীরকম হতে পারে? একদম হতে লাল টকটকে হতে পারে। সেটা কি হতে পারে? যদি আপনি পেশাবের সাথে রক্ত যায়, এবং আমরা বলি এই যে কোকো কলার যেটা কালার, এটা হয় যদি ম্যাসিভ হেমোরেজ হয়। একটা 2 নম্বর হলো যদি আপনি কোনো ওষুধ খান, সেটা কিন্তু কালারটা চেঞ্জ হবে। যেমন মেট্রোনিজাল করলে পেশাব হলো, তারপরে মেট্রোনিজাল যে ওষুধ, তারপরে হলো আপনার টিবির ওষুধ আছে রিফাম্পিসিন, সেটার জন্য হয়। আপনি করেন ওই যে কন্ড্রোটিন সালফেট যেটা, সেটা করলে পেশাবের রং লাল হয়। তাহলে ওষুধ খেলে যে রং লাল হয় এটা আমার জানতে হবে। নাইট্রোফোরেন কালার চেঞ্জ হতে পারে, সেগুলি তো দেখতে হবে, এই যে কালার কি ওষুধের জন্য কালার চেঞ্জ হচ্ছে কিনা। দ্বিতীয়ত একটা হলো যে পেশাবের রং একদম সাদাও হতে পারে, সেটাও হতে পারে। কেন হতে পারে? ফাইলেরিয়াসের জন্য। যেটা আমি বলেছি যে ফাইলেরিয়াসিস যেমন একটা ফাইলেরিয়া লিমফেটিক রাপচার হয়ে, আমি যখন রাজশাহী ছিলাম এরকম 3টা কেস আমি রিপোর্ট করেছিলাম। সেই রিপোর্টের ভিতরে হলো তারা বলতো যে পেশাব স্যার আমার দুধের মতো সাদা হয়, তো পেশাব দেখাও, না স্যার এখন হবে না, ইফ ইউ গো এক্সারসাইজ হার্টে দৌড়ান, তারপরে সত্যি দিল। এবং শুধু তাই না, এই সাদা একদম দুধের মতো স্বাদ, মিল্কি হোয়াইট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, ওই পেশাবটা যখন ইউরিন টেস্ট করা হলো, ওই ইউরিনের ভিতরে মাইক্রোফাইলেরিয়া এরকম দেখা যাচ্ছে। শুধু তাই না, ব্লাডে যখন দেখা হলো স্টার্টেড উইথ দ্য মাইক্রোফাইলেরিয়া। এটা চাঁপাইনবাবগঞ্জে 3টা কেস আমি ডিটেক্ট এবং কেস রিপোর্ট করেছিলাম। সো ইউরিন কিন্তু সাদাও হতে পারে, এবং সেটাও নট আনইউজুয়াল। এখন তারপরে যেটা বলি আমরা, যে ইউরিনের কালারটা সর্ষের তেলের মতো কালার হতে পারে। সেটা কি? সেটা জন্ডিসের জন্য। আমি আলোচনা করি আমার শ্রদ্ধেয় প্রফেসর কাদরি সাহেব, অন্যরা আমরা যখন ট্রেনিং করতাম, প্রত্যেক রুগীর কিন্তু পেশাবটা একটা সাদা বোতলে রাখতে হতো। এই জন্ডিস পেশেন্ট ওই সাদা বোতলে রাখতে একদম সর্ষের তেলের যে কালার, সেটা হলো জন্ডিস। যদি 24 ঘন্টার পেশাবই একদম হলুদ থাকে, তার মানে ওনার জন্ডিস আছে। তাহলে কালার দেখেও কিন্তু আমরা বুঝতে পারি। আরেকটা হলো যে পেশাব ফেমা হয়, অনেক সময় প্রোটিন যদি লিক করে তাহলে একটু ফেনা যুক্ত হতে পারে, ফেনা বেশি হয় সেটাও। এবং আর যদি পেশাবে ইনফেকশন থাকে সেটা কিন্তু কালারটা দুর্গন্ধ হবে, এবং কালারটা ডিফারেন্ট কালার, হোয়াইটের ভিতরে একটু ঘোলাচে,
এবং এটা আপনি দেখলেই বুঝতে আচ্ছা স্যার, পারবেন। দুর্গন্ধ নিয়ে একটু কথা বলতে চাই। অনেকেরই তো হচ্ছে প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ হয়, পানি অনেক বেশি খাচ্ছেন, সবকিছু ঠিক আছে, তারপরে প্রস্রাবে অনেক বেশি দুর্গন্ধ। পেশাবের তো একটু ঝাঁঝালো গন্ধ আছে, আর যদি পেশাবে ইনফেকশন থাকে সেটা কি বলবো ঘোলাটে সাদা হয় এবং প্রচণ্ড দুর্গন্ধ হয়, সেটা হলো ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন। কাদের হয় বুঝলে? ডায়াবেটিস, মহিলাদের বেশি ডায়াবেটিস যদি থাকে, মহিলাদের বেশি থাকে, এবং সেই ক্ষেত্রে ওবেসিটি, সেই ক্ষেত্রে কিন্তু পেশাবের ইনফেকশন বেশি, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে যে প্রস্রাব করবার জন্য হচ্ছে যে ইচ্ছাটা বা প্রেশারটা সেটা আসছে, কিন্তু প্রস্রাব করতে গেলে যথার্থ হচ্ছে প্রস্রাবটা হচ্ছে না, মনে হচ্ছে যে এখনো আরেকটু হতে পারতো। তো এই সমস্যাটা এখানে অনেকগুলি প্রশ্ন আমি বলি। পেশাব করতে অসুবিধা সেটা অনেক কারণে হতে পারে, যেমন সিম্পল ইউটিআই হলো তখনও কিন্তু পেশাব করতে অসুবিধা হয়, অথবা পেশাবের রাস্তা যেটা মূত্রনালী, মূত্রথলি, পেশাবের রাস্তা, সেখানে যদি ইনফ্লামেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু পেশাব করতে যাবে না, করতে গেলে জ্বালা পড়া হয়, তখন বন্ধ হয়ে যায়, ডিজিউরিয়া ফ্রিকোয়েন্সি সিনড্রোম যেটা আমরা বলি, সেটা একটা। আরেকটা হলো যে পেশাব হচ্ছে না, রাস্তা ব্লক আছে, সেটা হলো পেশাব বাধাগ্রস্ত, যেটা আমরা ইংলিশে রিটেনশন বলি, ব্লাডারটা ফুলে গেছে, সেই ক্ষেত্রে আমরা একটা ক্যাথেটার ঢুকে দিয়ে প্রেশারটা বেড়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে ব্লাডারে পেশাব নাই, অর্থাৎ কিডনি তৈরি করছে না, যেটা একেআই, অথবা ডিহাইড্রেশন অথবা হেমোরেজের পরে কিডনি ফেল টু প্রডিউস, মানে কিডনি পেশাব তৈরি করছে না, সেই ক্ষেত্রে ব্লাডারে তো পেশাব থাকবে না, সেই ক্ষেত্রে তো পেশাব হবে না, সেইটা কিন্তু বুঝতে হবে। ওয়েদার আমি কিডনিটা কাজ করছে না, না পেশাব ভিতরে দিয়ে এখানে আটকে রয়েছে, সেটা দুইটা আলট্রাসোনোগ্রাম করলে বোঝা যায়, অথবা ব্লাডারটা হাত দিয়ে পালপেট করলে ফোলা থাকলে ক্যাথেটার ঢুকলে হয়ে যায়। অনেক সময় ওই রিফ্লেক্সলি ব্লক হয়ে যায়, এইরকম। আরেকটা হলো যে অনেক সময় ইনকন্টিনেন্স থাকে, অর্থাৎ পেশাব কন্ট্রোল মহিলাদের বা অনেক কারণেই হতে পারে, এই যে অল্প অল্প করে পেশাব হচ্ছে, বারে বারে পেশাব হচ্ছে, এটা একটা বেশি প্রবলেম। যদি হয় তাহলে অবশ্যই হচ্ছে একটু মাথা নিতে হবে, যে চিকিৎসকের কাছে কিন্তু যেতে হবে। আমি আরেকটা প্রশ্ন এখানে যুক্ত করতে চাচ্ছি, আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম, আমাদের এই ডক্টর সন কলে কিডনি নিয়ে যখনই আমরা কথা বলি, এই বিষয় নিয়ে আমরা সবসময় বলি যে আসলে পেইন কিলার কিডনির জন্য কত বড় হুমকি, এই বিষয়টা কিন্তু আমরা সবসময় দর্শকদেরকে জানাতে যাই। আবারও সেই প্রশ্নটাই করছি যে অতিরিক্ত পেইন কিলার খাওয়া, যে কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া কিডনির কি কি ক্ষতি করতে পারে? আচ্ছা, আমরা যে 5-6টা কারণ বলি ধীরগতি কিডনি, সেটা একটা কারণ হলো এই পেইন কিলার, ওভার দ্য কাউন্টার পেইন কিলার। আচ্ছা, আমি একটু উদাহরণ দিই, যে বয়স্ক লোক যাদের, যেমন আমাদের বয়স আছে, প্রায়ই আমাদের গিরায় ব্যথা করতে পারে, হাতে ব্যথা করতে পারে, এবং গ্রামে যারা থাকেন বয়স্ক মহিলা, ওজন বেশি, আর্থ্রাইটিসের রুগী আছে বা অস্টিওআর্থ্রোসিস রুগী আছে, তারা কি করেন ওভার দ্য কাউন্টার, মানে ওই ফার্মেসির থেকে ব্যথার, ফার্মেসির ওরা দুইটা কাজ করে, একটা হলো ব্যথার ওষুধ দেয়, সাথে একটু স্টেরয়েড দিয়ে দেয়। তো ব্যথার ওষুধ আর স্টেরয়েড খেলে যে কোনো ব্যথাই করে, তখন ওনারা এই যে একটা ভালো লাগা ওভার দ্য কাউন্টার, এই জন্য তারা কি হয়, এতে ওনার যে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, ওনার যে কিডনির সমস্যা আছে, এটা তো জানে না, আলটিমেটলি কিডনিটা ড্যামেজ হয়ে থাকে, এবং আলটিমেটলি যখন একদম স্টেজ রেনাল ফেলিওর, মানে কিডনির 90%, তখন বমি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, পায়ে পানি আসছে, তখন ডাক্তারের কাছে আসে। এবং পার্টিকুলারলি যারা গ্রামে থাকেন এবং যারা আর্থিক অবস্থায় তো নাই, তারা কিন্তু এই যে ভুল চিকিৎসার শিকার হয়ে থাকেন। তো আমি দর্শকদের বলবো, ব্যথার ওষুধ খাওয়ার আগে আপনি কিডনিটা ভালো আছে কিনা একটু দেখে নেবেন। কিডনি যদি ভালো থাকে, ইউরিন যদি ভালো হয়, তাহলে ব্যথার ওষুধ খান, আর না হলে একটু ডাক্তারের সময় ব্যথা নিরাময় করার জন্য অন্যান্য ওষুধ আছে ব্যথার ওষুধ ছাড়া, সেগুলি দিয়ে আপনি চেষ্টা করেন, আপনি ফিজিওথেরাপি দেন, আপনার প্যারাসিটামল খালি কিন্তু কিডনির সমস্যা হয় না, অথবা আর একটা পেট যে নার্ভের ভিতরে আমরা যদি দিয়ে ব্যথা কমাতে পারি, সেইভাবে সে করলে কিডনিটা আমরা সেভ করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দর্শক যারা আছেন। স্যার, আমরা এই বিষয়ে আর আলোচনা করবো, আরেকটি বিরতিতে যাচ্ছি, তারপরে আবারও ফিরবো। দর্শক, আমরা কিন্তু কথা বলছি কিডনির যত্ন নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আরও অনেকগুলো কথা রয়েছে। আপনারা যদি প্রশ্ন করতে চান, ফোন করুন 982405 নাম্বারে। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, এরপরে এসে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা গরমে কিডনির যত্ন নিয়ে কথা বলছি, এবং কথা বলবার জন্য আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের তরুণরা কিন্তু অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস আসক্ত, যে কোনো সময় দেখা যায় যে দিনে 3-4 বার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন। তো কোল্ড ড্রিঙ্কসের সাথে কিডনির ঝুঁকির বা কিডনির যে কোনো সমস্যা হতে পারে কিনা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে ফাস্ট ফুড অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। এখন আমরা যে বললাম একটু যে ডায়াবেটিস দ্য মেইন কজ অফ সিকিডনি, এবং ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, যে ওবেসিটি অ্যান্ড মেটাবলিক সিনড্রোম, দ্যাট ইজ দ্য মেইন কজ। এবং বাচ্চাকালে যারা ওবেস
তারাই তো আলটিমেটলি ডায়াবেটিস ডেভেলপ করে এবং সেটা ইম্পর্টেন্ট। এগুলি পরিহার করা উচিত এবং এদের ব্যবহার যদি পরিহার না করে তাহলে আমাদের সেই যে ইপিডেমিক ফর্মে যে ডায়াবেটিস এটা বেড়ে যাবে। কাজে এটা লাইফস্টাইল মডিফিকেশনের ভিতরে এই কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড ফাস্টফুড পরিহার করা উচিত। স্যার, কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি বাজারে আরেকটা জিনিস পাওয়া যায়, ইলেকট্রোলাইটস ড্রিঙ্কস পাওয়া যায়, অনেক সময় হচ্ছে এই ধরনের ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস পাওয়া যায়। তো এইগুলোর সাথে কিডনির ঝুঁকি কি বাড়তে পারে? সবগুলি ঝুঁকিপূর্ণ। এগুলির ভিতরে যে এনার্জি থাকে, লবণ থাকে, সোডিয়াম থাকে এবং কেমিক্যালস থাকে, সবগুলি কিডনির ঝুঁকিপূর্ণ। সেই জন্য আমরা যে প্রবলেমগুলি আমাদের দেশে দেখেন, বাচ্চাদের ওবেস হচ্ছে, খেলাধুলা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, তারা কম্পিউটার, ফাস্ট ফুড এই দুইটার ভিতরে আসক্ত এবং অ্যাজ এ রেজাল্ট দেখেন তারা বাচ্চারা ওবেস, ডায়াবেটিক ডেভেলপ করতেছে, কিডনি আমরা হচ্ছে এটা হলো আমাদের। এবার একটু চলে আসতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, যে আসলে কখন ডাক্তারের কাছে যাব, কি ধরনের সমস্যা হলে মনে হতে হবে যে কিডনির সমস্যাটা একটু বেড়ে গিয়েছে? আপনি কোন ডাক্তারে যেতে হবে, আপনার কিডনির সম্বন্ধে আপনি জানতে হবে একটা সময়ের পরে। সেটা আপনি যখনই যান যে আপনার ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, আপনার পেশাবের সাথে মানে প্রোটিন লিক করতেছে কিনা, জন্মগত লোক আছে কিনা, পাথর আছে কিনা এবং আপনি বেদনাশক খান কিনা, এই 6টা পয়েন্টটা আপনার জানতে হবে। পার্টিকুলারলি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের এই 4টা জিনিস আপনি জানতে হবে। এই 4টা জিনিস জানলেই তো আপনি বুঝতে পারবেন যে আমার ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস, অ্যাকর্ডিং টু আপনি অ্যাকশনে যেতে পারবেন, নাহলে তো আপনি বুঝবেনই না। হ্যাঁ, এখন আপনার যখন শরীরে বমি হচ্ছে, শরীরে ফুলে যাচ্ছে, তখন তো আপনার কিডনি অলরেডি 60-70% অলরেডি ড্যামেজ হয়ে গেছে, ব্লাড প্রেশার বেশি হয়ে গেছে, তাহলে তো আপনি পারবেন না। আর্লি ডিটেকশন, এই জন্যই আমরা বলি আর্লি ডিটেকশন করেন এবং আর্লি ট্রিটমেন্ট করেন, তাহলে আপনি ওই যে স্টেজ রেনাল ফেলুর, কিডনি রোগে যাবেন না। ডায়ালিসিস, ট্রান্সপ্ল্যান্ট করতে আপনার 6 থেকে 7 লাখ টাকা বছরে লাগে, এটা সম্ভবপর না। কাজেই এবং শুধু এটা ইন্ডিভিজুয়াল বার্ডেন না, সোসাইটির বার্ডেন না, এটা পাবলিক হেলথ প্রবলেম, এটা ন্যাশনাল হেলথ প্রবলেম। এবং অনেক বাজেট তো 2-3% দেয় আমাদের জিডিপি। তা এখন এই টাকা দিয়ে এগুলি করা যাবে না, এটা কভার করা কখনোই সম্ভব না। কাজে নিজের, আমরা কিন্তু সবসময় স্যার সবসময় বলি যে আসলে গভর্নমেন্ট কি পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমাদের প্রথম পদক্ষেপ কিন্তু আমাদের নিজের নিতে হবে। আমরা যদি ওইটা নেই, নিজেরা সেফ থাকতে পারবো। স্যার, এবার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবার জানতে চাচ্ছি যে কিডনি রোগ প্রতিরোধের জন্য আসলে আমাদের দর্শকদের আপনি কি পরামর্শ দেবেন? ওই একটু আগে যেটা বললাম, কন্ট্রোল ইওর ব্লাড প্রেশার থাকলে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করেন, পাথর থাকলে পাথরগুলি ফেলে দেন, নেফ্রাইটিস থাকলে নেফ্রাইটিস চিকিৎসা করেন, কোনো বেদনাশক খেতে পারবেন না। তারপর হলো পলিসিস্টিক ডিজিজ যদি থাকে যেমন সেটা করেন, কায়িক পরিশ্রম করেন, ধূমপান পরিহার করেন, মদ্যপান পরিহার করেন। আর কায়িক পরিশ্রম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নিজের সম্বন্ধে জানেন, বছরে একবার অ্যাটলিস্ট আপনার কিডনিটা, বেশি লাগে না, 2-3 হাজার টাকা হলে আপনার কিডনি সম্বন্ধে জানতে পারবেন। এবং কিডনি জানতে গেলে কিন্তু হার্টও জানতে পারবেন। আপনি একটা জিনিস বলি যে বেশিরভাগ রোগ কিন্তু কিডনি রোগী মারা যায় হলো কার্ডিওভাস্কুলার প্রবলেম, কার্ডিয়াক প্রবলেম অ্যান্ড ভাস্কুলার মানে ব্রেনের প্রবলেম, স্ট্রোক এবং মাইক্রো ইনফাকশনে মারা যায় বিফোর এন্ডিং স্টেজ। সো কাজেই আপনার হার্টের যে প্রবলেমটা সেটাও তো কিন্তু কিডনির থেকেই হচ্ছে। তো কাজেই আপনি নিজেরে সেভ করার জন্য, কিডনি, হার্ট, ব্রেন সব সেভ করার জন্য আপনি একটু নিজের সচেতন। সর্বশেষ আরেকটা প্রশ্ন করছি যে পর্যাপ্ত ঘুম না হলে কিডনির উপর প্রভাব পড়তে পারে, কথাটা সত্য নাকি? ইনডাইরেক্টলি পড়বে। তো আপনি যদি ঘুম না হন, আপনার স্ট্রেস অ্যান্ড স্ট্রেস কি হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, এবং ব্লাড প্রেশার বেড়ে গেলেই তো আপনার কিডনির উপর এফেক্ট করবে এবং আপনার ঘুম না, আপনার কার্যক্ষমতা কমে যাবে, আপনার কোনো কাজ করার ইন্টারেস্ট থাকবে না, আপনি ডিপ্রেশনে ভুগবেন, আপনার যে কর্মক্ষমতা, আপনার ইফিসিয়েন্সি কমে যাবে। ডিপ্রেশন হলে ইফিসিয়েন্সি কমে যাবে, এটা রুল বাই রুল। কাজেই সব কিছু আপনার যে ঘুমের ব্যাপারে আরেকটা ব্যাপার যে দেখা যায় যে অনেকের হচ্ছে ইনসোমনিয়া হচ্ছে, যেটা যে ঠিকমতো ঘুমাতে পারছে না, তো তখন কিন্তু ঘুমের ওষুধ কন্টিনিউয়াস হচ্ছে প্রতিদিন খাওয়াটা, তরুণরাও কিন্তু এই জিনিসটা করছেন বা অ্যান্টি ডিপ্রেসেন্ট খাচ্ছেন ঘুমের জন্য। তো এটা সেটা হলো লিমিটেড অ্যান্টি ডিপ্রেসেন্ট দেওয়া হয় তাকে, প্রথমে ওই ডিপ্রেশনতে উঠে আনা, তারপরে নর্মাল হয়ে গেলে এটা উইথড্র করে নেওয়া উচিত। আর যারা মানসিক রোগী তাদের জন্য তো এই রোগ আরও ওষুধ দেওয়া হয়, ওটা মানসিক ডাক্তাররাই দিয়ে থাকেন। তবে মানে যদি কোনো ডিপ্রেশন, যে কোনো ডিপ্রেশন তো 2 রকমের আছে, ধরেন আপনি পরীক্ষায় খারাপ করলেন অথবা আপনার ইউ লস্ট ইউর নেয়ার পর, সেরকম। আরেকটা হল এন্ডোজেনাস ডিপ্রেশন, অর্থাৎ ব্রেইনের সেলের থেকে গণ্ডগোল, সেটা মানসিক ডাক্তারদের চিকিৎসা করুন। আমরা শুধু রিঅ্যাক্টিভ ডিপ্রেশন চিকিৎসা করি, এন্ডোজেনাস ডিপ্রেশন আমরা করি না, ওটা মানসিক ডাক্তারই করবে। আচ্ছা, সর্বশেষ আমাদের হাতে আর কিছু সময় আছে, তাই প্রশ্নটা করে ফেলছি যে এই যে ক্যাফিন যুক্ত পানীয় অর্থাৎ কফি, চা, এগুলো বেশি খেলে কি কিডনির ঝুঁকি বাড়তে পারে? এগুলি চোখটা তো বেশি খাওয়া উচিত না। যেমন আমরা বলি যে কফি,
ক্যাফে এই যে তারপরে কফি ঘন ঘন চা খাওয়া, কফি চা খাওয়া, খাওয়া। এটা খাইলে হলো কি আপনার পেশাবটা বেশি হয়। পেশাবটা বেশি হলে আপনার যে কোনো সময় বেশি, যেমন বেশি যদি পেশাব হয় ডিহাইড্রেশন হতে পারে। রোজার সময় আমরা বলি যে আপনি এটা অ্যাভয়েড করেন, আর যদি খান তাহলে আর্লি স্টেজে খান, মানে শেষ রাত্রে হলে ডিহাইড্রেশন না হলে আপনার রোজার রক্ত শূন্যতা পানি শূন্যতা হতে পারে। সেই ক্ষেত্রে পরিমিত খেতে পারেন, আর অ্যাভয়েড করতে পারলে আরো ভালো। আরো ভালো। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আজকে আমাদেরকে দিয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সুন্দর করে বিশ্লেষণ এবং আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ। যমুনা টিভির যারা কর্তৃপক্ষ এবং দর্শক যারা শুনলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আবারও দেখা হবে রবি, সোম এবং মঙ্গলবার ঠিক 3:30টায়।